আসসালামু আলাইকুম। আমার অনেক অনেক প্রিয় শিক্ষার্থী, তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে। আমি আরাফাত আরা, সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। আজ তোমাদের আমি একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র এই বিষয়ে হাইড্রোজেন বন্ধন এই বিষয়ের উপর আমরা আলোচনা করব। অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। হাইড্রোজেন বন্ধন কেমন? হাইড্রোজেন বন্ধন তোমরা ইতিপূর্বে আয়নিক বন্ধন সম্পর্কে জেনেছো, সমযোজী বন্ধন সম্পর্কে জেনেছো, সন্নিবেশ বন্ধন সম্পর্কে জেনেছো এবং ধাতব বন্ধন সম্পর্কে তোমরা জেনেছো। কিন্তু এই হাইড্রোজেন বন্ধন এটা কিন্তু তোমাদের কাছে কিছুটা নতুন, তাই না? তো আমরা আজকে এই বিষয়টার উপর আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যখন আলোচনায় যাব তখন তোমরা বুঝতে পারবে এটা কতটুকু গুরুত্বপূর্ণ। তো আমাদের আজকের পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো একটু দেখে নিই। হাইড্রোজেন বন্ধন কি সেটা বলতে পারবো, হাইড্রোজেন বন্ধনের গঠন ব্যাখ্যা করতে পারবো, হাইড্রোজেন বন্ধনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো এবং বিভিন্ন যৌগের ভৌত ধর্ম ব্যাখ্যায় হাইড্রোজেন বন্ধনের জ্ঞান প্রয়োগ করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। কেমন? হাইড্রোজেন বন্ধন আলোচনা করতে গিয়ে আমরা আমাদের আগের যে জ্ঞান সেটাকে একটু কাজে লাগাবো না? আমাদের পূর্ববর্তী ক্লাসে আমরা কি সম্পর্কে জেনেছিলাম বলতো? পোলারিটি, সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনেছিলাম না? সেখানে আমরা দেখেছি যে সমযোজী যৌগগুলো যেমন এই যে হাইড্রোজেন ফ্লোরাইড, পানি, অ্যামোনিয়া, এগুলাকে আমরা কি বলি? এগুলা আয়নিক বৈশিষ্ট্য লাভ করে কিছুটা, এবং এদেরকে আমরা বলি পোলার অণু, পোলার সমযোজী অণু বলে থাকি। কেন পোলার সমযোজী অণু? পোলার সমযোজী অণু কেন হয়? কারণ এই যে হাইড্রোজেন ফ্লোরাইড, এই যে হাইড্রোজেন এবং ফ্লোরিন এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি। ফ্লোরিনে হচ্ছে 4, হাইড্রোজেনে হচ্ছে 2.1, তাহলে এর মধ্যে বেশ একটা পার্থক্য আছে, প্রায় 1.9 পার্থক্য আছে। এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, অক্সিজেনের হচ্ছে 3.5, এখানে হচ্ছে 2.1, তাহলে কত? 1.4 পার্থক্য। এখানে হাইড্রোজেন আর অ্যামোনিয়া, হাইড্রোজেন আর নাইট্রোজেন এই দুটার মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, নাইট্রোজেন হচ্ছে 3, হাইড্রোজেনের 2.1, তাহলে এখানে পার্থক্য কত? 0.9। আমরা জেনেছিলাম যে এই তড়িৎ ঋণাত্মকতার সমযোজী বন্ধনে আবদ্ধ দুটা মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি কেমন 0.4 থেকে বেশি হয়, তাহলে সেটাকে আমরা বলি পোলার সমযোজী অণু। পোলার সমযোজী অণু বা পোলার অণু বলে থাকি, এবং সেগুলোকে আমরা রিপ্রেজেন্ট করি যে মৌলটার তড়িৎ ঋণাত্মকতা বেশি, সেটার উপর একটা কি থাকে? আংশিক ঋণাত্মক চার্জ থাকে, আর তার উপর থাকে আংশিক ধনাত্মক চার্জ, তাই না? এই যে এখানেও এটার উপর থাকবে আংশিক ঋণাত্মক চার্জ, আর এখানে থাকে আংশিক ধনাত্মক চার্জ। রাইট? এখানে আংশিক ঋণাত্মক চার্জ, আংশিক ধনাত্মক চার্জ থাকে। অর্থাৎ এই পোলার কোভ্যালেন্ট মলিকিউলগুলার, পোলার সমযোজী অণুগুলোর মধ্যে কি থাকে? দুটা পোল থাকে, এটাকে আমরা ডাইপোলও বলে থাকি। একটা হচ্ছে নেগেটিভ পোল, আর একটা হচ্ছে কি পজিটিভ পোল। আচ্ছা, এখন পোলার সমযোজী অণুগুলার যাদের মধ্যে এরকম একটা হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে, পোলার সমযোজী অণু যাদের মধ্যে একটা কি আছে? হাইড্রোজেন পরমাণু আছে, মানে হাইড্রোজেন পরমাণু যুক্ত পোলার সমযোজী অণু। এবং এটা অনেক বেশি পড়ে, যেমন এই যে হাইড্রোজেনের সাথে যদি একটা ফ্লোরিন থাকে বা একটা অক্সিজেন থাকে বা একটা নাইট্রোজেন থাকে, তাহলে কিন্তু এদের পোলারিটি অনেক বেড়ে যায়, কারণ ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এরা হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল।
তো এরকম পোলার অণুগুলোর মধ্যে হাইড্রোজেনের সাথে যদি এরকম তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত থাকে, যেমন ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, তখন তার একটা এই যে একটা বৈশিষ্ট্য দেখায়, যেটা আমরা এখন দেখবো। যেমন ধরো আরো অন্য অন্যগুলো যদি হয়, দেখো আমি যদি তাহলে এগুলো সবগুলো কি পোলার, এদের মধ্যে একটা নেগেটিভ পোল আছে, একটা পজিটিভ পোল আছে। তো এখান থেকে আমি একটা উদাহরণ নিই, হাইড্রোজেন ফ্লোরাইডটাই নিই। ধরো হাইড্রোজেন ফ্লোরাইড অণু, যে নেগেটিভ পোল, একটা পজিটিভ পোল। আবার দেখো এই ফ্লোরিনের মধ্যে কিন্তু 3 জোড়া লোন পেয়ার আছে। ফ্লোরিনের মধ্যে কি আছে? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া লোন পেয়ার আছে। এরকম হাইড্রোজেন ফ্লোরাইড এই পোলার অণুটার অসংখ্য অণু যদি এরকম পাশাপাশি থাকে, অসংখ্য অণু যদি এরকম পাশাপাশি থাকে, তাহলে কি হয়? দেখো, তাহলে এই যে নেগেটিভ ফ্লোরিন আর পজিটিভ হাইড্রোজেন, তোমাদের কি হয় দেখো, এই নেগেটিভ ফ্লোরিন আর পজিটিভ হাইড্রোজেন, নেগেটিভ ফ্লোরিন, পজিটিভ হাইড্রোজেন, নেগেটিভ ফ্লোরিন, এই অণুগুলো যদি পাশাপাশি থাকে, তখন এই নেগেটিভ ফ্লোরিন আর এই পজিটিভ হাইড্রোজেন, এই দুটোর মধ্যে দেখো একটা পজিটিভ একটা নেগেটিভ, এখানে একটা লোন পেয়ার আছে, দুটোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। একটা আকর্ষণ বল কাজ করে, যেটাকে আমরা বলি স্থির তড়িৎ আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এরকম যে হাইড্রোজেন ফ্লোরাইডের অসংখ্য অণু আছে পাশাপাশি, সবার মধ্যে এই নেগেটিভ ফ্লোরিন আর পজিটিভ হাইড্রোজেনের মধ্যে এরকম একটা আকর্ষণ বল কাজ করে, যেটাকে আমরা ব্রোকেন লাইন দিয়ে দেখাই। ব্রোকেন লাইন দিয়ে দেখাই। এদিকেও আছে, এদিকেও হাইড্রোজেন ফ্লোরাইডের আরো অণু আছে না, তাদের মধ্যে এরকম আকর্ষণ বলটা কাজ করে। এই যে আকর্ষণ বলটা, যেটাকে আমরা বলছি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, পজিটিভ হাইড্রোজেন, নেগেটিভ ফ্লোরিন, স্থির এই আকর্ষণ বলটা কি ধরনের? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এটাকেই আমরা বলছি কি? এটাকেই আমরা বলছি হাইড্রোজেন বন্ধন বা হাইড্রোজেন বন্ড বলছি আমরা। কি বলছি? হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধন। তাহলে হাইড্রোজেন বন্ধনটা কি? কোথায় হয়? পোলার অণুতে হয়। কিরকম পোলার অণু? যার মধ্যে একটা হাইড্রোজেন আছে, আর সেটা মানে কতটা পোলার হবে, তার সাথে যে ইলেকট্রোনেগেটিভ এটম যেটা থাকবে, তড়িৎ ঋণাত্মক পরমাণু যেটা থাকবে, সেটা হবে তীব্র তড়িৎ ঋণাত্মক, যেমন ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। বাট তার মধ্যে কি থাকবে? কমপক্ষে 1 জোড়া লোন পেয়ার থাকতে হবে। তখন কি হবে? ওই পোলার অণুটার নেগেটিভ এন্ড এবং হাইড্রোজেন এন্ড, একটা পোলার অণুর হাইড্রোজেন এন্ডের সাথে কি হবে? একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করবে, এবং এটাই হচ্ছে কি, এই আকর্ষণ বলটাই হচ্ছে হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধন। তাহলে আমরা হাইড্রোজেন বন্ধনকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? দেখি একটু। হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট একটি পোলার অণুর ধনাত্মক হাইড্রোজেন প্রান্তের সাথে একই যৌগের অন্য অণু বা ভিন্ন যৌগের অণুর ঋণাত্মক প্রান্ত যে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে, তাকে হাইড্রোজেন বন্ধন বলে। কি বলছে? হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট একটি পোলার অণুর ধনাত্মক হাইড্রোজেন প্রান্তের সাথে একই যৌগের অন্য অণু বা ভিন্ন যৌগের অণুর ঋণাত্মক প্রান্ত যে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে, তাকে হাইড্রোজেন বন্ধন বলা হয়। তাহলে হাইড্রোজেন বন্ধনটা বোঝা গেছে? বোঝা গেছে না? আচ্ছা, তাহলে আমরা দেখবো যে হাইড্রোজেন বন্ধন আমরা একটা উদাহরণ দিয়ে দেখেছি, হাইড্রোজেন ফ্লোরাইড অণু উদাহরণ দিয়ে আমরা দেখেছি। আরো কিছু উদাহরণ আমরা দেখবো, যেমন ধরো অ্যামোনিয়াতে দেখো নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড, একটা নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, এবং নাইট্রোজেন একটা আমরা জানি, কিছুক্ষণ আগে আমরা বলেছি, তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, যার ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে পলিং স্লেটার স্কেলে আমরা যেটাকে ইলেকট্রোনেগেটিভিটি কাউন্ট করি কত? 3.5।
না 3.0, সরি 3.5 না 3.0, আর হাইড্রোজেনের হচ্ছে কত 2.1। তাহলে তাদের মধ্যে ডিফারেন্স আছে কত 0.9, তাই না? 0.4 এর চেয়ে বেশি। তাহলে অ্যামোনিয়া একটা কি পোলার অণু, তার মধ্যে একটা কি আছে একটা নেগেটিভ পোল আছে, একটা একটা নেগেটিভ পোল আছে, একটা কি আছে পজিটিভ পোল আছে। আবার এই নাইট্রোজেনের মধ্যে দেখো একজোড়া লোন পেয়ারও আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে, তাই না? তাহলে দেখো এই অ্যামোনিয়া আর অ্যামোনিয়া অণুগুলো যখন পাশাপাশি থাকে তখন কি করে অ্যামোনিয়ার এই নেগেটিভ নাইট্রোজেন প্রান্তকে আকর্ষণ করে কে অ্যামোনিয়ার পজিটিভ হাইড্রোজেন প্রান্ত। এই পজিটিভ হাইড্রোজেন প্রান্তটা অ্যামোনিয়ার নেগেটিভ হাইড্রোজেন প্রান্তকে আকর্ষণ করে, যে নেগেটিভ নাইট্রোজেনের উপর কি আছে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে। তাহলে এই যে তাদের যে আকর্ষণ করছে, এই যে আকর্ষণ বলটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, এটা হচ্ছে কি হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধন। অ্যামোনিয়ার অসংখ্য অণু পাশাপাশি এভাবে থাকে এবং তাদের মধ্যে কি থাকে হাইড্রোজেন বন্ধন থাকে। এবং এই হাইড্রোজেন বন্ধনের উপস্থিতির জন্য অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক কি স্বাভাবিক সমযোজী যৌগের যাওয়ার কথা তার চেয়ে বেশি হয়। আচ্ছা, এখন আর একটু উদাহরণ দেখি আমরা, কমন উদাহরণ যেগুলো দেখছি আমরা। দেখো পানি, পানি একটা পোলার অণু, তাই না? পানি একটা কি পোলার অণু, আমরা জানি। এই যে অক্সিজেনের সাথে দুটো হাইড্রোজেন আছে, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত মনে আছে তোমাদের? অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি 3.5 না, আর হাইড্রোজেনটা আমরা জানি 2.1। তাহলে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স কত হবে 1.4 না? তাহলে এটা অনেক পোলার। অ্যামোনিয়ার চাইতে বেশি না, পোলারিটি অ্যামোনিয়া থেকে বেশি। তাহলে দেখো এই যে অক্সিজেনের উপর একটা নেগেটিভ চিহ্ন আছে, নেগেটিভ পোল, এটা একটা নেগেটিভ পোল, এটা একটা পজিটিভ পোল। এবং আমরা জানি পানির অক্সিজেনের মধ্যে কি আছে লোন পেয়ার আছে না? কয়টা আছে? দুইটা লোন পেয়ার আছে, দুটা লোন পেয়ার আছে অক্সিজেনের। দেখো পানির অণুগুলো পাশাপাশি, এই পানির অণুর অক্সিজেনটা নেগেটিভ, এই পানির এই হাইড্রোজেনটা হচ্ছে পজিটিভ, মানে পজিটিভ হাইড্রোজেন। আর কোনো পানির নেগেটিভ অক্সিজেন যেখানে লোন পেয়ার আছে তাকে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দিয়ে আবদ্ধ করে, যেটার নাম হচ্ছে কি হাইড্রোজেন বন্ড। সেরকম এই যে এই অক্সিজেনের সাথে আবার এটার হবে, এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনের হবে, বা এই অক্সিজেনের সাথে এখানে যদি এখানে আরো পানির অণু আছে না, অসংখ্য পানির অণু আছে, তার সাথে হবে। আবার এই অক্সিজেনের সাথে এখানে যে পানির অণু আছে আরো, তার সাথে হবে। এইভাবে অসংখ্য পানির অণু পরস্পর কি করে এই হাইড্রোজেন বন্ধন দিয়ে আবদ্ধ থাকে। এই জন্যই পানি কি স্বাভাবিক তাপমাত্রায় তরল, পানির স্ফুটনাঙ্ক বেশি, স্বাভাবিকের চাইতে বেশি, অন্য যৌগের তুলনায় পানির স্ফুটনাঙ্ক বেশি। মানে যেখানে হাইড্রোজেন বন্ড নাই, যেসব যৌগের মধ্যে সেই যৌগগুলা থেকে পানির স্ফুটনাঙ্ক বেশি। তাহলে বোঝা গেল। আর দেখি আর কি আছে আমাদের। দেখো তখন আমরা একটা অণুর মধ্যে দেখেছিলাম মানে কমন অণুগুলা, অ্যামোনিয়া দেখেছি, পানি দেখেছি, হাইড্রোজেন ফ্লোরাইড দেখেছি। এখন আমরা দেখছি কি, দেখো এটা কিসের অণু? অ্যালকোহল, ROH, অ্যালকোহল, ROH, এরকম অসংখ্য অ্যালকোহলের অণু। তো অ্যালকোহলের মধ্যে কি আছে? একটা অক্সিজেন হাইড্রোজেন বন্ড আছে। তাহলে এখানে অক্সিজেন নেগেটিভ পোল, হাইড্রোজেন পজিটিভ পোল, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ। আবার এই অক্সিজেনের উপর আবার কি আছে? লোন পেয়ার আছে না? এই অক্সিজেনের উপর আবার কি আছে? লোন পেয়ার আছে। সব পরে লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে, এটাতেও লোন পেয়ার আছে।
তারপরে কি হয় তার কারণে এই অ্যালকোহলের অণুটার পজিটিভ হাইড্রোজেন প্রান্তটা আর কোনো অ্যালকোহলের এই নেগেটিভ অক্সিজেন যার মধ্যে লন পেয়ার ইলেকট্রন আছে কি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দিয়ে ধরে রাখে, যেটাকে আমরা বলছি কি হাইড্রোজেন বন্ডিং। তাহলে এগুলোর প্রত্যেকটা কি এটা হাইড্রোজেন বন্ডিং। এখানে আরো হবে, এখানে অ্যালকোহলের আরো অণু থাকলে সেখানেও কি হবে, সেখানেও হাইড্রোজেন বন্ডিং হবে অসংখ্য অণুর মধ্যে। তারপরে এই যে এখানে যদি আরো অণু থাকে, খালি 3টা দিয়ে তো আর অ্যালকোহল হবে না, এখানে কি আছে আরো অ্যালকোহলের অণু আছে, তাহলে সেখানে কি আছে হাইড্রোজেন বন্ডিং আছে। কিন্তু কথা হচ্ছে আমাদেরকে এগুলা কিন্তু খাতায় প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, মনে হচ্ছে যে কি খুব সহজ, আমি খালি অণুগুলা পাশাপাশি লিখে যাব, হাইড্রোজেন বন্ডটা হয়ে যাবে, আমি লিখে ফেলতে পারবো। কিন্তু এত সহজ না। তোমরা খাতায় প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষার হলে এটা মানে খাতায় লিখতে সমস্যা হবে। এই জন্য এই জিনিসগুলো যে কোথায় হাইড্রোজেন বন্ডটা কোন জায়গায় হচ্ছে, কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ কোথায় লোন পেয়ার, এই সবগুলো কিন্তু ভালোভাবে দেখাতে হবে। এই জন্য তোমাদের অনেক প্র্যাকটিসের দরকার আছে। তাহলে আমরা দেখলাম অ্যালকোহলের মধ্যে কিভাবে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। আমরা জানি অ্যালকোহলের কি বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক অনেক বেশি, তাই না? জানি না কেন, এই যে হাইড্রোজেন বন্ডের জন্য। একই আণবিক ভর অ্যালকোহল এবং ইথার, আণবিক ভর একই, দুটোই যৌগ, কিন্তু অ্যালকোহলের স্ফুটনাঙ্ক ইথার থেকে অনেক বেশি, বা অ্যালকোহলের স্ফুটনাঙ্ক তার একই আণবিক ভরের হাইড্রোকার্বন থেকে অনেক বেশি। কারণ কি, এই হাইড্রোজেন বন্ড যেটা ইথারের মধ্যেও নেই, হাইড্রোকার্বনের মধ্যেও নেই। এখন আরেকটা দেখো, অ্যালকোহল আর পানির মধ্যে হাইড্রোজেন, এতক্ষণ আমরা একই অণুর মধ্যে দেখেছিলাম না, পানির সাথে পানি, হাইড্রোজেন ফ্লোরাইডের সাথে হাইড্রোজেন ফ্লোরাইড, অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়া, অ্যালকোহলের সাথে অ্যালকোহল। এখন দেখছি আমরা অ্যালকোহলের সাথে পানির হাইড্রোজেন বন্ড। দেখো কিভাবে হচ্ছে, এই যে অ্যালকোহলের অক্সিজেন, এটা নেগেটিভ অক্সিজেন, এটা পজিটিভ হাইড্রোজেন, পানির নেগেটিভ অক্সিজেন পজিটিভ হাইড্রোজেন, আবার অ্যালকোহলের নেগেটিভ অক্সিজেন পজিটিভ হাইড্রোজেন, এরপরে কি আসবে বলো, অ্যালকোহল এরপরে কি পানি না, এরপরে আসবে আবার পানি, কি নেগেটিভ অক্সিজেন, কি আসবে নেগেটিভ অক্সিজেন, তারপরে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন না, পানি। এই এটা হচ্ছে নেগেটিভ, এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তাহলে এই পজিটিভ হাইড্রোজেনটা এখানে আবার কার সাথে যুক্ত হবে, অ্যালকোহলের নেগেটিভ অক্সিজেনের সাথে। এরকমভাবে একইভাবে এই অ্যালকোহলের নেগেটিভ অক্সিজেনটা এখানে যুক্ত হবে কার সাথে, পানির পজিটিভ হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, তাই না? পজিটিভ হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, পজিটিভ হচ্ছে নেগেটিভ। এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে কি হাইড্রোজেন বন্ড, এই ব্রোকেন লাইন দিয়ে দেখানো হয়েছে। আসলে কি এখানে কোনো ব্রোকেন লাইন আছে ওদের মধ্যে? আসলে কি নেগেটিভ অক্সিজেন নেগেটিভ হাইড্রোজেনের মধ্যে কোনো ব্রোকেন লাইন আছে, ভগ্ন রেখা আছে? না, জাস্ট বোঝানোর জন্য যে এই দুটো যে পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলটা বোঝানোর জন্য, এই হাইড্রোজেন বন্ডটা বোঝানোর জন্য কি এখানে একটা ব্রোকেন লাইন বা ভগ্ন রেখা দেখানো হয়েছে। যেমন কোভ্যালেন্ট বন্ডকে আমরা এরকম সিঙ্গেল লাইন দিয়ে দেখাই, সরলরেখা দিয়ে দেখাই কোভ্যালেন্ট বন্ডকে, সেরকম হাইড্রোজেন বন্ডকে কি দিয়ে দেখানো হয়, ব্রোকেন লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়।
তাহলে আমরা দেখলাম একই যৌগের বিভিন্ন অণুর মধ্যেও হাইড্রোজেন বন্ড হতে পারে, আবার ভিন্ন ভিন্ন যৌগের অণুর মধ্যেও হাইড্রোজেন বন্ড হতে পারে। তাহলে এতক্ষণ আমরা যা দেখলাম, দেখি তো কি দেখলাম এতক্ষণ পর্যন্ত। হ্যাঁ, হাইড্রোজেন বন্ধনের মানে এতক্ষণ সেখান থেকে আমরা কি সামারাইজ করতে পারি? হাইড্রোজেন বন্ধনের শর্ত কি? এক হচ্ছে হাইড্রোজেন পরমাণুটি অবশ্যই একটি তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত থাকতে হবে। হাইড্রোজেন পরমাণুটি অবশ্যই একটি তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত থাকতে হবে। হাইড্রোজেন বন্ধনের শর্ত। কোন হাইড্রোজেন পরমাণুটি? পোলার অণুর হাইড্রোজেন পরমাণুটি। তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণু কারা? যেমন নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এগুলো ছাড়া কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না। নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিনের সাথে যদি হাইড্রোজেন পরমাণুটা যুক্ত থাকে তাহলে হাইড্রোজেন বন্ধনটা হবে। কেমন? আচ্ছা, যে পরমাণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে, এই পোলার অণুর হাইড্রোজেন প্রান্তটা, হ্যাঁ, যার সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করবে তার উপরে কমপক্ষে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকতে হবে। কি বলছি? যে পোলার অণুর হাইড্রোজেন প্রান্তটা, ধনাত্মক হাইড্রোজেন প্রান্তটা যার সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করবে, যেটা একটা ইলেকট্রোনেগেটিভ এটম, তার কাছেও কি থাকতে হবে? কমপক্ষে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকতে হবে। তড়িৎ ঋণাত্মক পরমাণুটার আকার ছোট হতে হবে। তড়িৎ ঋণাত্মক পরমাণুর আকার কি হতে হবে? ছোট হতে হবে। যেমন ফ্লোরিন, হ্যাঁ, ফ্লোরিন হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, কিন্তু ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের আকার বড় হওয়ার কারণে এরা কিন্তু এফেক্টিভ হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না। তাহলে তড়িৎ ঋণাত্মক পরমাণুটার আকার কি হতে হবে? ছোট হতে হবে। এটা একটা শর্ত না? আচ্ছা, তাহলে দেখলাম আমরা কারা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে। নেক্সট আছে হাইড্রোজেন বন্ধনের বৈশিষ্ট্য। কি ধরনের বন্ধন? এটা কি আয়নিক বন্ধনের মতো, নাকি সমযোজী বন্ধনের মতো, নাকি সন্নিবেশ বন্ধনের মতো? কি দেখি তো একটু। এটি একটি স্থির তড়িৎ আকর্ষণ বল। এটি একটি স্থির তড়িৎ আকর্ষণ বল। আমরা জানি আয়নিক বন্ধন যেটা, সেটা কিন্তু স্থির তড়িৎ আকর্ষণ বল। যেমন সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, পটাশিয়াম ক্লোরাইড, এগুলো কি আয়নিক যৌগ। এবং এখানে কি আছে? দুটা আয়নের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ কাজ করে। এগুলো কিন্তু আয়ন, সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, এরা কিন্তু আয়ন। এখানে ইলেকট্রনের ট্রান্সফার হয়। হাইড্রোজেন বন্ধনে কিন্তু ইলেকট্রনের ট্রান্সফার হয় না, কিন্তু এটাও একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, কারণ এখানে দুটা নেগেটিভ চার্জের মধ্যে আকর্ষণ, নেগেটিভ এন্ড, অপোজিট এন্ডের মধ্যে একটা নেগেটিভ পোল, একটা পজিটিভ পোল, এই দুটার মধ্যে আকর্ষণ বল কাজ করে। একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। কিন্তু সেটা কিরকম? একটা আয়নিক বন্ধন থেকে তো অনেক দুর্বল, এমনকি সমযোজী বন্ধন থেকেও একটা দুর্বল বন্ধন। এটা সমযোজী বন্ধন থেকেও অনেক দুর্বল একটা বন্ধন। এর বন্ধন শক্তি হচ্ছে 8 থেকে 42 কিলো জুল পার মোল। বন্ধন শক্তি, যেটা দিয়ে আমরা কি বুঝি একটা বন্ধন কতটা শক্তিশালী বা কতটা দুর্বল, আমরা বুঝি কি দিয়ে? বন্ধন শক্তি দিয়ে। বন্ধন শক্তি বলতে একটা বন্ধন ভাঙতে কতটুকু শক্তি প্রয়োজন হবে, সেটা হচ্ছে তার বন্ধন শক্তি। হাইড্রোজেন বন্ধনের বন্ধন শক্তি হচ্ছে 8 থেকে 42 কিলো জুল পার মোল, যেখানে সমযোজী বন্ধনের বন্ধন শক্তি 200 থেকে 450 কিলো জুল পার মোল। অর্থাৎ এটা অনেক দুর্বল একটা বন্ধন, কিন্তু যেটার গুরুত্ব অনেক বেশি। দুর্বল বন্ধন যেটা ভ্যান ডের ওয়ালস বল থেকে অনেক শক্তিশালী। আয়নিক বন্ধন থেকে দুর্বল, সমযোজী বন্ধন থেকে দুর্বল, বাট ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল যেটা আমরা জানি তার থেকে অনেক শক্তিশালী একটা বন্ধন। নেক্সট, হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত তড়িৎ ঋণাত্মক পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হয়, হাইড্রোজেন বন্ধনের শক্তি তত বেশি হয়। হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত তড়িৎ ঋণাত্মক পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হয়,
হাইড্রোজেন বন্ধনের শক্তি তত বেশি হয়। তাহলে আমরা যে কিছুক্ষণ আগে উদাহরণ দেখেছিলাম কি কি, হাইড্রোজেন ফ্লোরাইড না, হ্যাঁ হাইড্রোজেন ফ্লোরাইড, তারপরে কি দেখেছি অ্যামোনিয়া না, পানি, হাইড্রোজেন ফ্লোরাইডের পরে দেখছি পানি দেখেছি না, তারপর দেখছিলাম কি অ্যামোনিয়া। তাহলে এই যে বিভিন্ন যৌগগুলো যেখানে হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, প্রথমটা থেকে ফ্লোরিন, তারপর আছে অক্সিজেন, তারপর আছে নাইট্রোজেন। আমরা জানি ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেন থেকে বেশি, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা নাইট্রোজেন থেকে বেশি। তাহলে হাইড্রোজেন বন্ধন সব থেকে শক্তিশালী কোথায় হবে? হাইড্রোজেন ফ্লোরাইডে, এরপরে পানি, এরপরে অ্যামোনিয়া। এই যে হাইড্রোজেন পরমাণুর সাথে যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটা যুক্ত আছে তার ইলেকট্রোনেগেটিভিটির উপর নির্ভর করে হাইড্রোজেন বন্ধনটা কত শক্তিশালী হবে। বুঝা গেছে? আচ্ছা, নেক্সট দেখি আমরা, দেখলাম এগুলো। এখন আমরা আবার উদাহরণে চলে যাচ্ছি। দেখো কিছুক্ষণ আগে আমরা এই উদাহরণটা দেখেছিলাম, এটা আবার দেখাচ্ছি। দেখো এখানে অ্যালকোহলের মানে একটা অ্যালকোহল যৌগের বিভিন্ন অণুর মধ্যে হাইড্রোজেন বন্ড, তাই না? একই যৌগের বিভিন্ন অণু, তার মধ্যে হাইড্রোজেন বন্ড এখানে আরো আছে, হ্যাঁ বলছিলাম না এখানে আরো আছে। তারপরে আবার এখানে দেখো যে একটা অ্যালকোহল অণু, পানির অণু, আবার অ্যালকোহল অণু, আবার পানির অণু। তাহলে কি এখানে দুই ধরনের অণু, দুইটা যৌগের অণু আছে না, দুইটা যৌগের বিভিন্ন অণু। এটা হচ্ছে একই যৌগের বিভিন্ন অণু, এটা হচ্ছে দুইটা যৌগের বিভিন্ন অণু, তার মধ্যে কি হচ্ছে হাইড্রোজেন বন্ড, যে হাইড্রোজেন বন্ড, ঠিক আছে? একই যৌগের বিভিন্ন অণুর মধ্যে হাইড্রোজেন বন্ড দেখছি আমরা, আবার দেখছি দুটা যৌগের বিভিন্ন অণুর মধ্যে হাইড্রোজেন বন্ড। কেমন? এখানে দেখো এই অ্যালকোহলের এই পজিটিভ হাইড্রোজেন অ্যাট্রাক্ট করছে কাকে? পানির নেগেটিভ অক্সিজেনকে। এই পানির নেগেটিভ অক্সিজেনে কিন্তু কি আছে? দুইটা লোন পেয়ার আছে। আবার পানির পজিটিভ হাইড্রোজেন কাকে অ্যাট্রাক্ট করছে? অ্যালকোহলের নেগেটিভ অক্সিজেনকে। এই অক্সিজেনের কিন্তু কি আছে? দুটা লোন পেয়ার আছে। আচ্ছা, দেখি আর এখানে দেখো এই যে ভালো করে খেয়াল করো, একটা বেনজিন রিং, বেনজিন রিং এর সাথে OH যুক্ত থাকলে তাকে আমরা বলি ফেনল। বেনজিনের সাথে এই যে এখানে যদি একটা OH যুক্ত থাকে তখন তাকে আমরা বলি ফেনল। এখানে এই পজিশনে একটা OH আছে আর অর্থ পজিশনে একটা COOH অর্থাৎ কার্বক্সিল মূলক আছে। হ্যাঁ, এটা হচ্ছে কি মূলক? এটা হচ্ছে কার্বক্সিল মূলক। এই যে এটা কার্বক্সিল মূলক। তাহলে এটাকে আমরা বলি, এই যৌগটাকে আমরা বলি অর্থ হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। যে কার্বক্সিল মূলক থাকলে বেনজোইক অ্যাসিড, অর্থ হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, বা এটা কমন নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড, অর্থ হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড। এখানে দেখো এই যে OH যুক্ত আছে, তাহলে এটা পজিটিভ, হ্যাঁ এটা পজিটিভ হাইড্রোজেন। আবার এই যে এই পজিশন একটা COOH আছে, এখানে দেখো C+O, এখানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বন থেকে অনেক বেশি, এবং এই কারণে তার উপর কি আছে? একটা ডেল্টা নেগেটিভ চার্জ আছে। উপরন্তু এই অক্সিজেনে কি আছে? দুটা লোন পেয়ার আছে। ফলে এই পজিটিভ হাইড্রোজেনটা নেগেটিভ অক্সিজেনকে কি করে? হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে আবদ্ধ রাখে, এবং এটা হচ্ছে একটা কি বন্ড? হাইড্রোজেন বন্ড, যে ব্রোকেন লাইন দিয়ে দেখানো হয়েছে। এটা কার মধ্যে হচ্ছে? দেখো একই যৌগের একই অণুর মধ্যে হচ্ছে। আচ্ছা,
এবার এই উদাহরণটা দেখো, এই যে আগের মতো বেনজিন আছে OH, আর এই অর্থ পজিশনে আছে একটা নাইট্রো মূলক, নাইট্রো। তাহলে এটা স্বাভাবিক পজিটিভ। আর এই নাইট্রোর মধ্যে এই অক্সিজেনটা হচ্ছে, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেন থেকে বেশি, তাই না? আমরা জানি 3.5 আর 3। আর এখানেও কি আছে, একটা লোন পেয়ার আছে, দুটা লোন পেয়ার আছে। তাহলে এই পজিটিভ হাইড্রোজেন আর এই নেগেটিভ অক্সিজেনের মধ্যে কি হচ্ছে, হাইড্রোজেন বন্ড হচ্ছে। এটার নাম কি, অর্থো নাইট্রোফেনল। এটা অর্থো নাইট্রোফেনল, এটা আমি আর দেখাচ্ছি না, দুটো উদাহরণ কি। এটা দেখি, এখানে দেখো একটা বেনজিন রিং, এখানে আছে COO মূলক। এটা কি মূলক, CHO মূলক, যেটাকে আমরা বলি এলডিহাইড মূলক। যদি এটা না থাকতো, শুধু বেনজিনের সাথে এই মূলকটা থাকতো, তখন আমরা তাকে বলতাম বেনজালডিহাইড। কি বলতাম, বেনজালডিহাইড। এখন তার এই পজিশনে একটা OH আছে, OH, এখন তাকে আমরা বলবো অর্থো হাইড্রোক্সি বেনজালডিহাইড, অর্থো হাইড্রোক্সি বেনজালডিহাইড বা স্যালিসাইল এলডিহাইড। এটা ছিল স্যালিসাইলিক অ্যাসিড, এটা হচ্ছে স্যালিসাইল এলডিহাইড। এখন দেখো এখানে এই বেনজালডিহাইডের এটা হচ্ছে নেগেটিভ অক্সিজেন, তাই না? নেগেটিভ অক্সিজেন যেহেতু, তাই সে একটা কার্বনের সাথে যুক্ত আছে, তার ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি অক্সিজেনের, সেটা নেগেটিভ। তার মধ্যে কি আছে, লোন পেয়ার আছে। আর এই OH এর এটা হচ্ছে পজিটিভ হাইড্রোজেন। তাহলে পজিটিভ হাইড্রোজেন এই অ্যালডিহাইডের নেগেটিভ অক্সিজেনকে কি করে, হাইড্রোজেন বন্ড দিয়ে আবদ্ধ রাখে। এটা একটা হাইড্রোজেন বন্ড। আমরা দেখলাম এখন যে একই যৌগের একই অণুর মধ্যে কি হতে পারে, হাইড্রোজেন বন্ড হতে পারে। এর আগে আমরা দেখে আসছিলাম একই যৌগের বিভিন্ন অণুর মধ্যে এবং বিভিন্ন যৌগের বিভিন্ন অণুর মধ্যে হাইড্রোজেন বন্ড। এখন আমরা দেখলাম একই যৌগের একই অণুর মধ্যে হাইড্রোজেন বন্ড। ঠিক তো? আচ্ছা, তাহলে এটাকে হাইড্রোজেন বন্ড আমরা কয় রকমের দেখলাম। একটা হচ্ছে বিভিন্ন, মানে একই যৌগের বিভিন্ন অণু বা বিভিন্ন যৌগের বিভিন্ন অণু, হ্যাঁ, সেটাকে আমরা বলি আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। একই যৌগের বিভিন্ন অণু বা বিভিন্ন যৌগের বিভিন্ন অণুর মধ্যে যে হাইড্রোজেন বন্ধন, সেটাকে আমরা বলি আন্তঃআণবিক বা ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড। আন্তঃআণবিক বা ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড। আর আরেকটা আমরা দেখেছি যে একই যৌগের একই অণুর ভেতরে হাইড্রোজেন বন্ড, একই যৌগের একই অণুর ভেতরে হাইড্রোজেন বন্ড, যেটাকে আমরা বলি অন্তঃআণবিক বা ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড। একটা হচ্ছে ইন্টারমলিকিউলার আর একটা হচ্ছে ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড। তাহলে হাইড্রোজেন বন্ড আমরা কয় রকম পেলাম, দুই রকমের। একটা হচ্ছে ইন্টারমলিকিউলার বা আন্তঃআণবিক, আর একটা হচ্ছে ইন্ট্রামলিকিউলার বা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড। ক্লিয়ার তোমাদের কাছে জিনিসগুলো? আন্তঃআণবিক, আমরা যদি এটাকে আমি এভাবে বোঝাতে পারি তোমাদেরকে, ধরো আমি বললাম যে ইন্টার ক্লাস কুইজ কম্পিটিশন। ইন্টার ক্লাস কুইজ কম্পিটিশন, ইন্টার ক্লাস কুইজ কম্পিটিশন মানে কি, ধরো তোমরা 11-এ পড়ছো সায়েন্স, তোমাদের সাথে 12 সায়েন্সের সাথে হতে পারে কম্পিটিশনটা, অথবা 11 আর্টস এর সাথে হতে পারে, 11-এর BBS এর সাথে হতে পারে, অথবা 12-এর আর্টস এর সাথে হতে পারে, 12 BBS এর সাথে হতে পারে, অথবা অনার্স এর সাথে হতে পারে। তাহলে এটা হবে কি, ইন্টার ক্লাস কুইজ কম্পিটিশন, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডের মতো। আবার যদি এরকম হয় অন্তঃআণবিকটা কি, ইন্ট্রা ক্লাস কুইজ কম্পিটিশন, মানে তুমি যে 11-এ পড়ো সায়েন্সে, তোমাদের মধ্যে আমি বিভিন্ন টিম গঠন করে দিলাম, সে এক টিমের সাথে আরেক টিমের যে কুইজ কম্পিটিশনটা হবে, সেটাকে আমি বলবো ইন্ট্রা ক্লাস কুইজ কম্পিটিশন, বা ইন্টার কুইজ কম্পিটিশন, ডিবেট কম্পিটিশন হতে পারে, যেটাই হোক। সেটা হচ্ছে কি, কার মতো,
অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনের মতো। একই ক্লাসের বিভিন্ন টিমের মধ্যে সেটা হচ্ছে অন্ত আণবিক, আর বিভিন্ন ক্লাসের মধ্যে সেটা হচ্ছে কি আন্ত আণবিক। এভাবে আমি তোমাদেরকে বোঝাতে পারি জিনিসটা। আচ্ছা, নেক্সট দেখো, আমাদের প্রায় সময় কিছু প্রশ্ন আসে, অ্যালকোহল কেন পানিতে দ্রবণীয়, অ্যামোনিয়া কেন পানিতে দ্রবণীয়, অ্যালকোহলের স্ফুটনাঙ্ক কেন বেশি একই আণবিক ভরের অন্য যৌগ থেকে। তারপরে অর্থ আর প্যারানাইট্রোফেনলের মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি হবে, কেন হবে, এই প্রশ্নগুলা। তারপর ইথানিক অ্যাসিড কেন ডাইমার, এই প্রশ্নগুলা প্রায় সময় আমরা দেখি। হ্যাঁ, এগুলা সবগুলার আনসার আমরা পাবো কোথায়? সবকিছু আনসার পাবো, সবকিছুর আনসার হচ্ছে কি হাইড্রোজেন বন্ড। ধরনের প্রশ্ন আসলেই আমার বুঝতে হবে কি আছে এখানে, হাইড্রোজেন বন্ডের একটা ব্যাপার আছে। তাহলে আমরা একটা একটা করে দেখি প্রবলেমগুলো। অ্যালকোহল পানিতে দ্রবণীয় কেন? অ্যালকোহল এবং পানি, তাহলে এই দুটার মধ্যে একটা কি আছে? ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আছে। দেখি সেটা কি। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি অ্যালকোহল এবং পানির মধ্যে কি হয়, অ্যালকোহল এবং পানির মধ্যে কি হয়, এই যে হাইড্রোজেন বন্ড। অ্যালকোহলের অণুর সাথে পানির অণুর হাইড্রোজেন বন্ড হয়, এখানে আরো হবে। হ্যাঁ, এই হাইড্রোজেন বন্ডের উপস্থিতির জন্য, অ্যালকোহলের সাথে পানির অণুর হাইড্রোজেন বন্ডের জন্য অ্যালকোহল পানিতে দ্রবণীয়। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয়, যদি প্রশ্ন আসে অ্যালকোহল পানিতে দ্রবণীয় ব্যাখ্যা করো, বা অ্যালকোহল পানিতে দ্রবণীয় কেন ব্যাখ্যা করো, তাহলে আমাকে এই অ্যালকোহলের সাথে পানির মধ্যে যে হাইড্রোজেন বন্ডটা হচ্ছে, এই জিনিসটা আমাকে দেখিয়ে দিতে হবে। যেমন কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ, কার সাথে কার হাইড্রোজেন বন্ড হচ্ছে, সেগুলো কিন্তু আমাকে দেখিয়ে দিতে হবে। বুঝতে পারছো? এইভাবে স্ট্রাকচারটা দেখাতে হবে, তাহলে আমার আনসারটা কমপ্লিট হবে। আচ্ছা, নেক্সট কি বলছিলাম, যে অ্যামোনিয়া পানিতে দ্রবণীয়। অ্যামোনিয়া পানিতে দ্রবণীয় কেন? সেম, অ্যালকোহল যেরকম পানিতে দ্রবণীয়, অ্যালকোহলের সাথে পানির যেরকম হাইড্রোজেন বন্ড আছে, সেরকম অ্যামোনিয়ার সাথেও পানির কি আছে, হাইড্রোজেন বন্ড আছে। আমরা বলছিলাম অ্যামোনিয়াও একটা কি পোলার অণু। অ্যামোনিয়া একটা কি পোলার অণু। এই নাইট্রোজেনটা হচ্ছে নেগেটিভ আর এই হাইড্রোজেনটা হচ্ছে পজিটিভ। তাহলে পানির পজিটিভ হাইড্রোজেন অ্যামোনিয়ার নেগেটিভ হাইড্রোজেনকে কি করে, হাইড্রোজেন বন্ড দিয়ে ধরে রাখে। এই হাইড্রোজেনটা আবার আরেক অণু পানির সাথে হাইড্রোজেন বন্ড গঠন করে। কেমন? এই এটা পজিটিভ হাইড্রোজেন, সরি এই এখানে একটা দেখো, আমি লেখার সময় ভুল করে ফেলছি। এখানে কি এটা হবে, এই হাইড্রোজেনের সাথে কার হবে বন্ড, এই হাইড্রোজেনের সাথে হবে পানির অক্সিজেনের বন্ড। বুঝতে পারছো? এই হাইড্রোজেনের সাথে হবে পানির অক্সিজেনের বন্ড, তাহলে আরেকটা হাইড্রোজেন আছে এখানে, তাই না? হ্যাঁ, তাহলে এটা পজিটিভ হাইড্রোজেন আর এটা হচ্ছে নেগেটিভ অক্সিজেন। আবার এই পানির নেগেটিভ অক্সিজেনের সাথে কার হাইড্রোজেন বন্ড হবে, অ্যামোনিয়ার পজিটিভ হাইড্রোজেনের সাথে বন্ড হবে, ঠিক তো? অ্যামোনিয়ার পজিটিভ হাইড্রোজেনের সাথে বন্ড হবে। তাহলে এই যে পানির নেগেটিভ অক্সিজেন আর অ্যামোনিয়ার পজিটিভ হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ড, এই যে এখানে একটা হাইড্রোজেন বন্ড। তাহলে এভাবে অ্যামোনিয়ার সাথে পানির অণুর কি হয়, হাইড্রোজেন বন্ড সৃষ্টি হয়, যার কারণে অ্যামোনিয়া পানিতে দ্রবণীয়। ঠিক এভাবে স্ট্রাকচারগুলো লিখে লিখে কিন্তু দেখাতে হবে এই ধরনের প্রশ্ন আসলে। নেক্সট, অর্থ এবং প্যারানাইট্রোফেনলের মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি এবং কেন বেশি? অর্থ এবং প্যারানাইট্রোফেনল, তাহলে আগে আমাদের অর্থ এবং প্যারানাইট্রোফেনলে কি জানতে হবে, স্ট্রাকচার জানতে হবে। এই যে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম অর্থ নাইট্রোফেনল, এই যে এখানে একটা OH, তার পাশে যদি একটা নাইট্রো গ্রুপ থাকে তখন আমরা সেটাকে বলি অর্থ নাইট্রোফেনল।
অর্থোনাইট্রোফেনলের এই যে OH এর পজিটিভ হাইড্রোজেনের সাথে নাইট্রোর নেগেটিভ অক্সিজেনের মধ্যে কি থাকে, একটা হাইড্রোজেন বন্ড থাকে, হাইড্রোজেন বন্ড। এবং এটা হচ্ছে একই অণুর মধ্যে হাইড্রোজেন বন্ড। এটাকে আমরা কি বলেছিলাম, অন্তঃআণবিক বা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এটা কি অন্তঃআণবিক বা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর কারণে কি হয়, একটা অণু আলাদা হয়ে যাচ্ছে আরেক অণু থেকে। এখানে যদি অর্থোনাইট্রোফেনলের আরো অণু থাকে, তাহলে সে প্রত্যেকটা অণুগুলা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, হাইড্রোজেন বন্ড গঠন করে একা হয়ে যাচ্ছে। আরেকটা অণু সে তার মধ্যে আবার হাইড্রোজেন বন্ড করতে হচ্ছে, একা হয়ে যাচ্ছে, অণুগুলা একটা একটা আলাদা আলাদা থাকে। আবার প্যারানাইট্রোফেনলটা কিরকম, যেখানে OH থাকবে ঠিক তার অপোজিটে থাকবে নাইট্রোমূলক। OH এর ঠিক অপোজিটে হচ্ছে কি নাইট্রো, এটা হচ্ছে প্যারানাইট্রোফেনল। এরকম প্যারানাইট্রোফেনলের এই যে একটা প্যারানাইট্রোফেনল, তার সাথে আরেকটা প্যারানাইট্রোফেনল এভাবে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হচ্ছে। দেখো, এই প্যারানাইট্রোফেনলের নাইট্রোমূলকের নেগেটিভ অক্সিজেন এই প্যারানাইট্রোফেনলের OH এর পজিটিভ হাইড্রোজেনের সাথে কি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হচ্ছে। এই নেগেটিভ অক্সিজেনটা পজিটিভ হাইড্রোজেনের সাথে, এখানে কি আছে, লোন পেয়ার আছে তো। দেখো, এটা আবার পাশে আরেকটা কি কার সাথে যুক্ত হবে, এই নাইট্রোটা আবার আরেকটা প্যারানাইট্রোফেনলের অক্সিজেনের সাথে যুক্ত হবে। হ্যাঁ, এখানে কি আছে, প্যারানাইট্রোফেনল আমি আর লিখলাম না। এখানে এটাও আবার আরেকটা প্যারানাইট্রোফেনলের নাইট্রোর সাথে যুক্ত হবে। এভাবে প্যারানাইট্রোফেনল গুলা কি করছে, অসংখ্য প্যারানাইট্রোফেনলের অণু পরস্পরের সাথে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত হচ্ছে। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং বা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং। তাহলে এভাবে অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত। আর অর্থোনাইট্রোফেনলে কি হচ্ছে, একটা অণু তার মধ্যে হাইড্রোজেন বন্ড হয়ে সে অণুটা আরেকটা অণু থেকে আলাদা হয়ে যাচ্ছে। মানে এখানে অণুগুলা হচ্ছে প্রত্যেকটা থেকে আলাদা আলাদা, আর এখানে অণুগুলা সব একসাথে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত। তাহলে কোথায় তোমার এই অণুগুলাকে আলাদা করা কোথায় কঠিন হবে, অর্থোনাইট্রোফেনলের অণুগুলো আলাদা করা কঠিন হবে নাকি প্যারানাইট্রোফেনলের অণুগুলো আলাদা করা কঠিন হবে? দেখি তোমরা বলো তো, বলতে পারবে? দেখো, প্যারানাইট্রোফেনলের অসংখ্য অণু হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত, তাহলে এখানে অসংখ্য এই যে হাইড্রোজেন বন্ডগুলা অণুগুলাকে আলাদা করতে হলে এই সব প্রত্যেকটা হাইড্রোজেন বন্ড ভাঙতে হবে। আর অর্থোনাইট্রোফেনল এই যে ইন্ট্রামলিকুলার বা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের কারণে এরা কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদা, একটা অণু একটা থেকে আলাদা। তাহলে এগুলাকে আলাদা করা সহজ নয়, আলাদাগুলা এটা এমনিতে আলাদা আলাদা হয়ে আছে। এখান থেকে এখানে এগুলাকে আলাদা করা সহজ, এগুলাকে আলাদা করা কঠিন। প্রত্যেকটা হাইড্রোজেন বন্ড এখানে ভাঙতে হবে। তাহলে কোথায় শক্তি বেশি লাগবে, এখানে শক্তি বেশি লাগবে। শক্তি বেশি লাগার মানে কি, বয়লিং পয়েন্ট কি হবে, স্ফুটনাঙ্ক কি হবে, বেশি হবে। তাহলে কার স্ফুটনাঙ্ক বেশি দুটার মধ্যে, প্যারানাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক অর্থোনাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক থেকে বেশি। কারণ কি, এখানে হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, এখানে হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। ক্লিয়ার? তাহলে আমিও ক্লিয়ার করে দিই। এগুলা প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝতে হবে, প্লাস খাতায় এগুলা প্র্যাকটিস করতে হবে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু পারবে না, এত সহজ না। ঠিক আছে? আবার দেখো, ইথানোয়িক অ্যাসিড CH3 C ডাবল বন্ড OH, ইথানোয়িক অ্যাসিডের একটা অণু, ইথানোয়িক অ্যাসিডের আরেকটা অণু CH3 C ডাবল বন্ড OCOH। দেখো, ইথানিক অ্যাসিডের এই যে কার্বন অক্সিজেন বন্ড, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বন থেকে অনেক বেশি, তাহলে এটা কি, এটা হচ্ছে একটা নেগেটিভ অক্সিজেন, এটা হচ্ছে পজিটিভ, তাই না? আচ্ছা, আবার এই যে অক্সিজেন হাইড্রোজেন বন্ড, এটা হচ্ছে পজিটিভ হাইড্রোজেন, হচ্ছে নেগেটিভ অক্সিজেন। ইথানিক অ্যাসিডের একটা অণু,
পাশে ইথানিক অ্যাসিড আরেকটা অণু, দেখো উল্টা করে লিখেছি, এখানে ওয়েস্টটা নিচে, এখানে ওয়েস্টটা উপরে, এটা পজিটিভ নেগেটিভ, এটা নেগেটিভ পজিটিভ। তাহলে এই ইথানিক অ্যাসিডের এক অণু ইথানিক অ্যাসিডের এর নেগেটিভ অক্সিজেনকে আকর্ষণ করছে কে? পাশের অণু ইথানিক অ্যাসিডের পজিটিভ হাইড্রোজেন। এই ইথানিক অ্যাসিডের পজিটিভ হাইড্রোজেনকে আকর্ষণ করছে পাশের ইথানিক অ্যাসিডের নেগেটিভ অক্সিজেন। কি দিয়ে? হাইড্রোজেন বন্ড। লোন পেয়ার আছে কিন্তু, লোন পেয়ার। এভাবে ইথানিক অ্যাসিড গুলা কি এরকম জোড় বেঁধে থাকে, ইথানিক অ্যাসিড জোড়া 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 হয়ে থাকে, দুইটা অণু মিলে মিলে জোড় বেঁধে থাকে, যেটাকে বলা হয় ডাইমার। তাহলে ইথানিক অ্যাসিড কিভাবে থাকে? ডাইমার হিসেবে থাকে। হ্যাঁ, এটা কিন্তু একটা জৈব যৌগ। ইথানিক অ্যাসিড একটা কি জৈব যৌগ। জৈব যৌগ মানেই সমযোজী যৌগ। হ্যাঁ, আমরা জানি জৈব যৌগ, সমযোজী যৌগ, এদের কি বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট এরা অনেক কম হয়, কিন্তু ইথানিক অ্যাসিডের বয়লিং পয়েন্ট স্বাভাবিকের চেয়ে বেশি। কারণ কি? হাইড্রোজেন বন্ডের কারণে এদের মধ্যে এরা কি ডাইমার হিসেবে থাকে। ডাইমার দুটা অণু তো, এটাকে বলে ডাইমার, ডাইমার হিসেবে থাকে। তাহলে কি এই হাইড্রোজেন বন্ডটা ভাঙতে হবে ওকে, ফুটাতে গেলে হাইড্রোজেন বন্ডটা ভাঙতে হবে। হাইড্রোজেন বন্ডটা ভাঙতে গেলে অবশ্যই আমাদের কিছু শক্তি লাগবে, যার কারণে কি হয় ইথানিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক একই আণবিক ভরের অন্য জৈব যৌগের তুলনায় কি হয় বেশি হয়। কারণ এখানে হাইড্রোজেন বন্ডের কারণে একটা ডাইমার গঠন করে। এখানে হাইড্রোজেন বন্ড নাই, সেখানে ডাইমারাইজেশন নাই। তাহলে এটার স্ফুটনাঙ্ক এ কারণেই বেশি হয়। একইভাবে আমাদের যে অ্যাসিড গুলো, যেমন হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক আয়োডিক অ্যাসিড, এদের মধ্যে কিন্তু হাইড্রোফ্লোরিক অ্যাসিড স্ফুটনাঙ্ক সব থেকে বেশি। কারণ কি? ওই যে হাইড্রোজেন বন্ড, ওখানে হাইড্রোজেন বন্ড হচ্ছে, হাইড্রোজেন বন্ড হচ্ছে না। তাহলে এই হাইড্রোজেন বন্ড দিয়ে আমরা বিভিন্ন যৌগের ভৌত ধর্মের যে ব্যতিক্রম, সেটা আমরা কি করতে পারি? ব্যাখ্যা করতে পারি। কেন অ্যালকোহল পানিতে দ্রবণীয়, কেন অ্যামোনিয়া পানিতে দ্রবণীয়, কেন অ্যালকোহলের স্ফুটনাঙ্ক ইথার থেকে বেশি, কেন তোমার ইথানিক অ্যাসিড স্ফুটনাঙ্ক বেশি, কেন অর্থ আর প্যারানাইট্রোফেনলের মধ্যে প্যারানাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক বেশি। এই যে এরকম আরো অসংখ্য অনেক ভৌত ধর্ম। পানি কেন তরল, হ্যাঁ, বরফ কেন পানিতে ভাসে, এই ব্যাপারগুলো আমরা কি দিয়ে ব্যাখ্যা করতে পারি? হাইড্রোজেন বন্ডের ধারণা দিয়ে, জ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারি। কেমন? তাহলে আজকে আমরা কি কি পড়লাম? হাইড্রোজেন বন্ধন কি সেটা পড়লাম, হাইড্রোজেন বন্ধন কিভাবে গঠিত হয় পড়লাম, হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত পড়লাম, হাইড্রোজেন বন্ধনের বৈশিষ্ট্য পড়লাম, হাইড্রোজেন বন্ধন কত রকমের হতে পারে, অন্তঃআণবিক আন্তঃআণবিক পড়লাম। হ্যাঁ, মানে কিরকম ওটা গঠনটা ব্যাখ্যা করলাম। তারপর হাইড্রোজেন বন্ধন দিয়ে যে বিভিন্ন যৌগের ভৌত ধর্ম, এগুলো আমরা ব্যাখ্যা করলাম, তাই না? তাহলে এই জিনিসগুলো আমাদের যদি জানা না থাকতো, যে হাইড্রোজেন বন্ধনের কনসেপ্টটা যদি আমাদের জানা না থাকে, তাহলে আমরা কি একদম একটা জিনিস একদম অন্ধকার আমাদের। হ্যাঁ, অনেক কিছু আমরা জানতে পারছি না, এই যে জিনিসগুলো আমরা এক্সপ্লেইন করতে পারছি না। ঠিক আছে? তাহলে এগুলো আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, কেমিস্ট্রি জানতে হলে আমাদের এগুলো অবশ্যই জানতে হবে, যে আমাদের চারপাশের জিনিসগুলা, ওই ব্যাপার স্যাপারগুলো, যে পানি আমরা বলছি পানি তরল, কিন্তু ইয়ে তো তরল না, হাইড্রোজেন সালফাইড তো তরল না। তাহলে কেন? তাহলে এইগুলো, এই জিনিসগুলোর আনসার পেতে হলে, যে অ্যালকোহল কি সুন্দর পানিতে ডিজলভ হয়ে যাচ্ছে, অন্য জৈব যৌগগুলোতে এত সহজে ডিজলভ হচ্ছে না। তাহলে এই জিনিসগুলো জানতে হলে আমাদের হাইড্রোজেন বন্ধনের জ্ঞান থাকতে হবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আশা করব এরকম সব ক্লাসে তোমরা মনোযোগের সাথে ক্লাসগুলো করবে, এবং এখান থেকে অবশ্যই অবশ্যই জ্ঞান আহরণের চেষ্টা করবে। সবার উপরে হচ্ছে নলেজ, জ্ঞান, এটার কোনো বিকল্প নেই। তুমি যেখানেই যাও, তোমার যদি কিছু জ্ঞান না থাকে, তাহলে কিন্তু তুমি সেখানে কি কি পাবে না, ফ্লোর পাবে না। হ্যাঁ, তাহলে আমাদের এই যে কেমিস্ট্রির জ্ঞানটা তোমার পড়ালেখার জন্য দরকার, কোথাও তোমার প্রেজেন্টেশনের জন্য দরকার,
তো এই জিনিসগুলো তো তোমার জানতে হবে, পড়ালেখা না করলে তো তুমি জানবে না জিনিসগুলো, তাই না? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কেমন? আর অবশ্যই পড়ালেখার মধ্যে থাকবে। আর এখন তো তোমাদের অ্যাসাইনমেন্টের কার্যক্রম শুরু হয়েছে, তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে অ্যাসাইনমেন্ট গুলো তোমরা খুব যত্নের সাথে করবে, কেমন? খাতাটা, অ্যাসাইনমেন্টের খাতাটা সুন্দর রাখবে, লেখাগুলো সুন্দর রাখবে, প্লাস তোমাকে যে যে প্রশ্নগুলো তোমাকে দেওয়া হয়েছে সেগুলোর আনসারগুলো অবশ্যই টু দা পয়েন্ট হতে হবে, কেমন? অবশ্যই টু দা পয়েন্ট হতে হবে, এবং সবগুলো স্টেপ থাকতে হবে আনসারের মধ্যে, ঠিক আছে? তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবার জন্য অনেক শুভকামনা, কেমন?